চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে পড়াশোনায় আমি ভালো নয়, আমি অভিনয় করতে পারি, তো অভিনয়টা দিয়েই গিয়েছি, আর সেখান থেকেই এত দূর পৌঁছেছি এবং নিজের একটা ফ্ল্যাট কিনেছি, মাকে ভালো রাখছি। বাস আমার আর বেশি না কোনো দাবি নেই বা কোনো ইচ্ছে নেই বা কোনো ড্রিম নেই। আমার ড্রিম এটাই যে মাকে ভালো রাখা। আমার সিরিয়াসলি আর কোনো ড্রিম নেই। অনেকে বলে যে মুম্বাইতে ট্রাই কর, মুম্বাইতে চলে যা, বাট তখন আমার মনে হয় যে এই যে আমি বাড়িটা করলাম, আমি যদি চলে যাই আমার মা তো ভালো থাকবে না আমাকে ছেড়ে, বা মুম্বাইতে গিয়ে আমি আবার স্ট্রাগল করব, তো সেখানে মাকে আমি কিভাবে ভালো রাখবো। তো এই সমস্ত কথা জন্য আমার কখনো মনে হয়নি যে আমি নিজের আপগ্রেশনের জন্য দূরে কোথাও চলে যাব বা এই ধরনের কিছু। তো পরিবারটাকে ছেড়ে আমি কিছু ভাবতে পারি না। তো জীবনে প্রচুর সমস্যা থাকবে, একজন কমেন্ট করেছে, ডেফিনেটলি জীবনে প্রচুর সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো থেকে পালালে চলবে না, সমস্যাগুলোকে ফাইট করতে হবে, যেটা আমি করেছি ছোটবেলা থেকে। প্রচুর স্ট্রাগল, বাট কখনো মনে হয়নি যে আমি মরে যাব, আমাকে গিভ আপ করে দিতে হবে, কাজ পাইনি, কখনো মনে হয়নি যে উই শুড গিভ আপ। শুয়ে পড়ো তুমি। হ্যাঁ, তো কখনো মনে হয়নি যে উই শুড গিভ আপ। তো সবসময় ফাইট করার টেন্ডেন্সি ছিল এবং সেটাই করে এসেছি এবং এখনো অবধি করে চলেছি ফাইট। তার কারণ একটাই জীবন, ফাইট করে জরুরি। আমার মনে হয় ম্যানিফেস্টেশনও খুব ভালো কাজ করে লাইফে। ছোটবেলা থেকে যদি তুমি কিছু একটা হতে চাও বা হওয়ার কথা ভাবো, যে আমি কোনোদিনও পুলিশ হব, আমি কোনোদিনও অভিনেতা হব, আমি কোনোদিনও সমাজসেবিকা হব, তুমি দেখবে সেটাই হবে। কারণ তোমার পুরো ইচ্ছে, পুরো নিড তোমাকে ঘিরে তৈরি হবে এবং ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি যখন বড় হবে তখন দেখবে তুমি সেটাই হয়ে উঠেছো। তো ছোটবেলা থেকে আমার একটাই ম্যানিফেস্টেশন যে আমাকে অভিনেতা হতে হবে, আমার আর কোনো অপশন নেই। তো সেটাই হয়েছি আমি। ব্যাস এভাবেই এগোচ্ছি, এভাবেই চলছি। তো যারা স্ট্রাগল করছো তাদেরকে একটাই কথা বলবো, যারা এখনো অবধি চাকরি পাবে কি পাবে না সেসব ভাবছো, বা অভিনয় জগতে সুযোগ পাবে কি পাবে না ভাবছো, তো আমার মনে হয় যে ম্যানিফেস্টেশন ইজ দ্য বেস্ট থিং। তুমি যেটা চাও সেটাই ভাবো যে তুমি হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আর অবশ্যই সৎ পথে, শর্টকাট যদি ব্যবহার করো। হ্যাঁ, অনেকেই শুনেছি যে অনেক শর্টকাট রয়েছে, আমরা সবাই জানি, সেই শর্টকাট ব্যবহার করে ওপরে উঠে গেছে, বাট তুমি অনেকদিন ধরে স্ট্রাগল করেও সেই জায়গায় পৌঁছওনি। তো এগুলো কি বলতো, এগুলো সাময়িক, মানে আজ থাকবে, কালকে দেখবে কোথাও গিয়ে একটা হারিয়ে গেছে, কোথাও গিয়ে সেই জায়গাটা থেকে তারা ডাউনফল করবেই, মানে এটাই নিয়ম। মানে শর্টকাট কোনো কিছু হয় না। আমি আমারটা বলতে পারি, আমি 2008 সাল থেকে ট্রাই করেছি, আমি পেয়েছি কাজ 2014-এ। তার মানে ভাবতেই পারছো যে আমি কতদিন ট্রাই করে গেছি, জাস্ট ট্রাই। তো এই ট্রাইটার সময় আমি কখনো গিভ আপ করিনি, কখনো মনে হয়নি যে আমাকে অন্য কিছু জব করতে হবে বা অন্য কোথাও চলে যেতে হবে। জাস্ট ওয়ান থিং, যেটা আমি চাই সেটাই আমাকে হতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। একদম এইভাবে আমি যেমন আমার মায়ের পাশে রয়েছি, গৌরপাল ধন্যবাদ, সেরকমভাবে আমি চাই প্রত্যেকটা সন্তান, থ্যাংক ইউ গৌরপাল, আমি চাই প্রত্যেকটা সন্তান তাদের মা বাবার পাশে থাকুক এবং কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মা বাবা তাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য অনেক ফাইট করে, অনেক কিছু করে। তো সেই কথাগুলো মাথায় রেখে দিও। এটাই তোমার কিক পয়েন্ট, এটাই আমাদের কিক পয়েন্ট, যে মা এই স্ট্রাগলটা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না। সো আমার যেহেতু জীবনটা জুড়ে মা, তো আমি সব কিছুতেই মাকেই আনি। তোমাদের বাবাও হতে পারে, তো তোমরা বাবাও বলতে পারো, বাবার কথাও ভাবতে পারো যে বাবা কি স্ট্রাগল করেছে লাইফে তোমাদের। তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু তো ফিডব্যাক তোমাদের দেওয়া উচিত। শেষ বয়সে অনাথ আশ্রম কখনোই শেষ কথা হতে পারে না, তাও দুদিনের একজন প্রেম বা ভালোবাসার জন্য। অনেকেই বলে যে বিয়ে কেন করবে না, তার কারণ আমার মনে হয় না যে আমি তাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসতে পারবো,
বা তাকে আমি সেই ইম্পর্টেন্সটা দিতে পারবো। প্রত্যেকটা মেয়েই চায় যে আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসবে, সবার থেকে বেশি ভালোবাসবে। সো আমার মনে হয় না যে আমার পরিবারের থেকে আমি তাকে বেশি ভালোবাসতে পারবো, আমার কখনোই মনে হয় না। তো তার জন্যই আমার মনে হয় না যে যদি আমি তাকে সেই জায়গাটায় না দিতে পারি তাহলে আমি কেন তার লাইফটাকে নষ্ট করব, তাই না? আর মায়ের সাথে যদি কখনো ঝামেলা হয়, অশান্তি হয়, তো আমি ডেফিনেটলি তাকে ছেড়ে দেওয়ার কথাই ভাববো। তার কারণ আমার কাছে আগে মা। তো যদি আমি তাকে ছেড়েই দেওয়ার কথা ভাবি একটা অশান্তির কারণে, তাহলে আমি সেই জায়গায় যাবই না। মানে তার লাইফ খারাপ করার দায় তো আমি নিতে চাই না। সো আমি একা আছি, আমি একাই থাকতে চাই, চাই না কোনো প্রেম ভালোবাসা আলাদা করে বা অদ্ভুত লাগছে আমাকে দেখতে, বা বিয়ে শাদী করতে। তার কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে আমার যদি কোনো সময় বিয়ে হয়, সে হয়তো আমার মাকে সেই অর্থে বা আমার মতো ভালো নাও বাঁচতে পারে, আবার ভালোবাসতেও পারে। বাট আমি এই রিস্কটাকে কেন নেব যে হ্যাঁ সে ভালোবাসতেই পারে বলে বিয়ে করে নিলাম, তারপরে দেখলাম যে না সে ভালোবাসছে না, সে অন্য দাবি জানাচ্ছে, সে বলছে না সারাদিন আমার সাথে থাকো, সারাদিন আমার পাশে বসে থাকো। তো এটা আমার পক্ষে সম্ভব নয়, তার থেকে চাই না। কঠিন সিচুয়েশন, তোমার ভিডিওগুলো মন ভালো করে দেয়। নিজের মনের কথাই জাস্ট শেয়ার করি লাইভে এসে, আজকে সেটাই করছি। আর কি যেন একটা বলার রয়েছে আমার। হ্যাঁ, এই কারণেই চাই না। আর হ্যাঁ, এই কারণেই ইন্ডাস্ট্রিতে আমার নামে কোনো বদনাম তোমরা কেউ শুনতে পাবে না যে শায়ক অমুক মেয়ের সাথে প্রেম করে ছেড়ে দিয়ে আর একজনের সাথে প্রেম করলো, শায়ক অমুকের সাথে প্রেম করে ছেড়ে দিয়ে এই করলো। এই জিনিসগুলো আমার নামে কোনো রিউমার নেই, এটা আমি হচ্ছে বুক ফুলিয়ে বলতে পারি। মানে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। আমি এতদিন এই প্রফেশনে থাকা সত্ত্বেও না তো কোনো মেয়ের প্রতি আমার বাজে নজরে দেখেছি, না আমি কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করেছি। তো এটা না আমার অ্যাচিভমেন্ট বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গৌরপাল। এটা আমার অ্যাচিভমেন্ট বলতে পারো। তার কারণ আমার কি মনে হয় বলো তো, কাজের জায়গাটা আমার সেকেন্ড ফ্যামিলি। যেমন পরিবার, সেরকম ওটাও একটা পরিবার। সিরিয়ালে মাকে আমি মায়ের জায়গাতেই রাখি। মানে আমার যে প্রথম মা হয়েছিল পিঙ্কি দি, কাঞ্চন মল্লিকের বউ, ওনাকে না আমি মাই ভাবতাম, ওনাকে আমি কখনো বলতে পারিনি। তার কারণ উনি খুবই হচ্ছে রাগী গোছের বলে আমার তখন মনে হতো। তো এই জন্য পিঙ্কি দিকে আমি কখনো বলিনি, বাট আমি মন থেকে তাকে মা হিসাবেই ভাবতাম। মন্টুদা আমার ওখানে দাদু হয়েছিল। মন্টুদা সুমন্ত মুখার্জি, ভীষণ ভালো একজন অভিনেতা, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন অভিনয়ের জন্য। কুশল চক্রবর্তী, ওই সিরিয়ালটাই ছিল হয়তো তোমার জন্য সিরিয়ালে, অরিন্দম গাঙ্গুলি বামা খেপায় ছিল। আমি এনাদের থেকে অনেক কিছু শিখেছি। তো এই মানুষগুলোকে এতটাই শ্রদ্ধা করি, এবং তার সাথে কো অ্যাক্টার যারা, যে সমস্ত মহিলারা, তারা প্রত্যেকেই আমার হয় বোন হয়ে যায় নয় দিদি হয়ে যায়। মানে এত ভালো সম্পর্ক এবং এত ভালো বন্ডিং হয়ে যায় যে আমার ওই ভাবনাটাই আসে যে না 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 এই মেয়েটার সাথে আমাকে প্রেম করতে হবে। তেমন ভাবনাই আসে না আমার কখনো কাজের জায়গায়। আর ভাই কুটনি বনু কেমন, কুটনি বৌদি এখন চুল কাটতে গেছে বা চুলে স্পা করতে গেছে, ভালোই আছে। তো হ্যাঁ, যেমন আমার বৌদির কথায় আসি, আমরা একটা সিরিয়াল করতাম, কি করে তোকে বলবো, কালার্স বাংলায় হতো। তো সেই সিরিয়ালটা করতে গিয়ে কুটনি বৌদি দেখলাম একদিন রান্না বান্না করে এনেছে, সবাইকে খাওয়াচ্ছে। আর আমি মেয়েদের ঘরে নক করতাম, গিয়ে আড্ডা মারতাম। নক করলাম, কি এনেছো গো খাওয়ার আজকে? তো কুটনি বৌদি দিল, মৈত্রেয়ী বলল যে এটা এনেছি, এটা এনেছি। খুব ভালো ইউনিট থাকে, মানে আমি টাচউড খুব ভালো ভালো ইউনিটের সাথে কাজ করেছি। তো এইরকম ভাবে খেলাম, আমি অবাক হয়ে গেলাম যে কি ভালো রান্না করেছে। তো আমি আমার বাড়িতে অনেকেই আসে, তোমরা সবাই জানো, প্রচুর অভিনেতারা আমার বাড়িতে এসে আড্ডা মারি। তো আমি ডাকলাম যে চল তাহলে আমরা বাড়িতে একদিন খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করলাম। তখন আমরা ভাড়া থাকতাম মহামায়াতলার বাড়িতে, দাদাইও ছিল সেই সময়। দাদাই তখন কলকাতা টিভিতে চাকরি করতো। তো দাদাই সুস্মিতাকে দেখে দাদাই আমাকে বললো, বাহ এই মেয়েটাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কথা বলা না একটু। আমি বললাম, দাদাই এরকম করিস না, মানে তাহলে তো বন্ধু বান্ধব আর কেউ আসতেই পারবে না যদি তোর ভালো লেগে যায় আমার বন্ধুদেরকে।
তো তখন সুস্মিতাকে বললাম, এবং সুস্মিতাকে বললাম কি তার আগে সুস্মিতাও হচ্ছে খুবই একা ফিল করতো, সুস্মিতারও একজন লাইফ পার্টনার বা একজন প্রেম ভালোবাসার দরকার ছিল, গল্প করতো। তখন আমি বললাম যে দেখ না, আমার দাদার তোকে পছন্দ, তোরা একদিন ডেটে বেরিয়ে দেখতেই পারিস। তো সুস্মিতা একদিন ডেটে বেরোলো, সুস্মিতার ভালো লাগলো, দাদাইয়ের তো খুবই ভালো লাগলো। ওরা দুজন গ্রামে গেল, সোনারপুরের ভেতরে, তেমাথার ওই ভেতরে একটা গ্রাম রয়েছে যেখানে পিয়ালির আগে, স্টেশনের আগে ওই রাস্তাটায় খুব সুন্দর জায়গা, আমরা প্রায়ই যেতাম। তো সেখানে গিয়ে ওরা গল্প গুজব করলো, নিজেদের কথাবার্তা শেয়ার করলো। তো সেখান থেকে ওদের বন্ডিং তৈরি হয় এবং সুস্মিতার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওদের প্রেম ভালোবাসা এতটাই ঠিকঠাক হয়ে গেল যে মাসিম এসে বললো যে বিয়েটা করে ফেলো তাহলে। তো বিয়ে হয়ে গেল ওদের, কুটনি বৌদি এখন আমার বৌদি। তো এইভাবেই মানে সিরিয়ালটা বা আমার কাজের জায়গাটাকে আমি আমার ফ্যামিলি হিসাবেই দেখি, যে একটা পরিবার, এটা একটা। হ্যাঁ, ডেফিনেটলি ভালোবেসেছি, বাট কখনো কি আমার মনে হয়নি যে সেই মানুষটা সেই মানুষ যার সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমার মনে হয়নি তখন যে সেই মানুষটাই হচ্ছে সেই মানুষ, মনে হয়নি। হ্যাঁ, ভালোবাসা ডেফিনেটলি, প্রেমে পড়েছি, ভালোবাসাও হয়েছে, বাট হয় না মানে একটা কানেকশন, একটা ওই কানেক্টেড ফিল করিনি আমি কখনো তার সাথে বা তাদের সাথে। দাদা, তোমার রাখির ব্লগ আমার মেয়ের পিক দিলাম, তুমি কোনো রিপ্লাই দিলে না, আমি তাহলে মিস করে গেছি। ডেফিনেটলি আমি দেখছি। রাখির কোন ব্লগটায়, কোন রাখির ব্লগটায় দিয়েছো একটু বলো। দাদা ভাই, মোটা দাদাই, বৌদি বনি কেমন আছে? ঠিকঠাক। হ্যালো 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 হ্যালো, শ্রেয়া ইজ ওয়াচিং। হাই শ্রেয়া। হ্যাঁ, সম্পর্কের মূল্য আমার কাছে সত্যি অনেক। যেমন মাম্পি আমাকে বলেছে, সায়কদা যত রাতই হোক তোমায় কিন্তু আসতে হবে। আমার জাস্ট পারছিলাম না, আমি রাত 1টা বেজে গেছিল। আইনরির বাড়ি সেই সুরসোনা, বেহালার ভেতরে সুরসোনার ওদিকে আইনরির বাড়ি। আমি ওখান থেকে গাড়ি চালিয়ে ফেরার সময় আমি গেছি মাম্পির বাড়িতে। আর মাম্পি তখনও, মাম্পি আর মাম্পির বোন প্রেগনেন্ট, সেই অবস্থাতে ওরা আমার জন্য ওয়েট করেছে। মানে এটাই হচ্ছে পাওনা, মানে এইগুলোর জন্যই হচ্ছে সম্পর্ক ধরে রাখা, এইগুলোর জন্যই হচ্ছে বন্ডিং তৈরি হয়। মানে আমি যদি না যেতাম, ধরো আমি গেলাম না, এত রাত হয়ে গেছে, রাত 1টার সময় আমি গিয়ে কি করব, এটা ভেবে যদি আমি না যেতাম, মাম্পি ডেফিনেটলি জেগে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তো, ডেফিনেটলি ওর একটা খারাপ লাগা তৈরি হতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে না, আমাকে তো যেতেই হবে, কারণ মাম্পিকে আমি বোনের মতন ভালোবাসি। তো রাখিটা খুবই দরকার। ও এত আশা করে বসে রয়েছে, সো আই হ্যাভ টু গো। তো ঘুমাতেও আমি গেছি, এবং গিয়ে মাম্পির গল্প শুনে হচ্ছে সমস্ত ঘুম কেটে গেছে। মাম্পি এত গল্প করতে ভালোবাসে, আমরা প্রায় 3টে 3:30 অবধি গল্প করেছি সবাই মিলে ওখানে। তো খুব ভালো সময় কেটেছে, রাখিটা সত্যি ভালো কেটেছে। ওই খুকুদির গিফট বলিটা, খুকুদির গিফট কি বলছো বলো, আমি বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো। আমি নবদ্বীপ থেকে দেখছি, নবদ্বীপ আসলে আমাদের বাড়িতে আসবে ডেফিনেটলি। তোমাদের সবাইকে খুব ভালো লাগে, তুমি আমার একটা ভাই। থ্যাংক ইউ। প্রচুর মানুষ রাখিতে উইশ করেছো, প্রচুর মানুষ বলেছো যে আমিও রাখি পড়াতে চাই। থ্যাংক ইউ তাদেরকে, তারা যে তাদের ভাইয়ের জায়গা আমাকে দিয়েছো। খুব ভাল লাগছে, খুব ভাল লেগেছে আমার। আমি আর বৌদিকে মোটা দাদাই, আর হ্যাঁ ডেফিনেটলি বলতে পারো, ওটাই ওদের নাম। কুটনি বৌদি হিসাবেই হচ্ছে চতুর্দিকে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তোমার মিনি ব্লগগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি।
তোমাদের রাখির ব্লগগুলো, সুস্মিতার দেওয়া তোমাদেরকে গিফটটা দারুণ হয়েছে, একদম ডেফিনেটলি। শির দ্বারা সোজা থাকুক, উপযুক্ত কথা যাতে উপযুক্ত জায়গায় উপযুক্ত ভাবে বলতে পারি। কেমন আছো? ঠিকঠাক আছি, দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। খুকুদির রাখির গিফট এর যে ব্লগটা, ওখানে মেয়ের ছবি পাঠিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। তোমাদের বাড়ি আসলে আমাকে জানিও। আচ্ছা, নবদ্বীপে। শান্তিপুর আসলে কি বলতো, এত শাড়ি দেখতে ব্যস্ত হয়ে যাই না আমি, মানে শাড়ি তো এই খুকুকে যাই শাড়ি দিয়েছি বা যাকেই যেই জিনিসটা দিয়েছি সেগুলো কিন্তু সব শান্তিপুর থেকেই কেনা। তো এই জিনিসগুলো হচ্ছে স্টক করে রেখেছিলাম আমি, এখন কাজে লাগিয়ে দিয়েছি। লাভ ফ্রম শিলিগুড়ি, থ্যাংক ইউ সো মাচ। হাই দাদা, আমি বাংলাদেশ কক্সবাজার থেকে দেখছি, তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা নতুন জয়েন করছো, তাড়াতাড়ি একটু প্লিজ ফলো করে দিও। আমার 8 লাখ হতে আর মাত্র 4000 বাকি, তো 8 লাখ হয়ে গেলে আর 2 লাখ বাকি থাকবে 1 মিলিয়ন হতে। তো ধীরে ধীরে অ্যাচিভমেন্টের দিকে এগোচ্ছি, ধীরে ধীরে একটা মাইলস্টোনের দিকে এগোচ্ছি। তোমরা সবাই পাশে থেকো, তোমরা সবাই এইভাবেই, সাপোর্টটা খুব দরকার, তোমাদের সাপোর্টটা, তোমাদের ভালোবাসা যেভাবে পাই আমি, মানে বিশ্বাস করো আমি সিরিয়াল করেও এত ভালোবাসা পাইনি। হ্যাঁ ডেফিনেটলি রানী রাসমণিতে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষ আমাকে প্রচুর কমেন্টসে, ছবি আঁকা থেকে অনেক কিছু করেছেন। বাট এই যে ভ্লগ করে যে তোমাদের একদম বাড়ি শুধু নয়, তোমাদের অফিস বাড়ি রকম ভালোবাসা, এটা আমি ব্লগার হওয়ার পর বুঝতে পেরেছি। যে মানে আমি ভাবতাম যে আমি এতদিন কেন ব্লগ করিনি। রিপ্লাই করো, আই এম ওয়েটিং। এই যে রিপ্লাই করলাম, তোমাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। দুষ্টু মিষ্টি ব্লগ দেবে, খুব ভালো লাগে। আমি জামশেদপুর থেকে দেখি তোমার ব্লগ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জামশেদপুর খুব উঁচু জায়গা না, ওখানে জল ফল জমে না, এরকম কি? মন থেকে আশীর্বাদ করছি তুমি অনেক উঁচুতে পৌঁছাবে। হ্যাঁ বলো। हेलो, घर पे लाइव कर रहा हूँ। हाँ व्हाट्सएप करो। তোমার মা তোমাকে খুব ভালো, হ্যাঁ পাশে আমার মনে হয় মা দাদাইকে খুব ভালোবাসে। যতই হোক মায়ের প্রথম সন্তান দাদাই, একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা জায়গা তো ডেফিনেটলি দাদাইয়ের জন্য সবসময় থাকে। হ্যাঁ বাট মায়ের ওই একটা উদ্দাম বেড়ে যায় হচ্ছে দাদাই যখন আসে বাড়িতে। মায়ের রান্না করা, মায়ের একটা আলাদা এনার্জি চলে আসে দাদাই বাড়িতে এলেই। এটা আমি খুবই নজর কাড়া একটা বিষয়, যে হ্যাঁ দাদাই এসছে, তার মানে আজকে এত রান্না, তার মানে নিশ্চয়ই দাদাই আসছে, এরকম একটা ব্যাপার। দাদা তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তমলুক থেকে দেখছি, থ্যাংক ইউ। একটু রিপ্লাই করো, খুব ভালো লাগবে। অর্পিতা, রিপ্লাই করলাম। হ্যালো ভাই, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায়। হাই সায়ক, আমি সুদীপ্তা। বেঙ্গলিজরা একটা প্রোটেস্ট করছে যত সম্ভব। ডেফিনেটলি এই প্রতিবাদ সব জীবনে যা হয়েছে, যা হচ্ছে, সেখান থেকে যেটুকুনি শিখেছি, বুঝেছি, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, অনেক মানুষ, তো আমার কি মনে হয় বলুন তো, কোনো মানুষকে খারাপ কথা বললে সেই জিনিসটা নিজের লাইফেও ফিডব্যাক হয়ে আসে কার্মা হিসাবে। তো যারা খারাপ চায় লোকের, বা যারা ক্ষতি চায় লোকের, সেম জিনিস তাদের লাইফেও ফিরে আসে, কার্মা হয়। তো এটা আমি খুব বিশ্বাস করি, আর আমি চাই আপনারাও এটা ফলো করুন, যাতে মানুষের সম্পর্কে খারাপ কথা এবং মানুষের খারাপ করা এইগুলো থেকে বিরত থাকা যায় যাতে। তার কারণ আফটার অল আমরা প্রত্যেকের ভালো চাই। একটু স্বার্থপর হয়ে যদি নিজের ভালো চান, তাহলে মানুষের খারাপ চাওয়া বন্ধ করে দিন এবং মানুষের সম্পর্কে করুন। সমাজের যা অবস্থা, চারিদিকে যেই ধরনের মানুষ তার নিদর্শন রেখে দিচ্ছে, হাতিকে মেরে,
কোনো অবলা জীবের ওপর আক্রমণ করে, কোনো মহিলার সাথে খারাপ কিছু করে যা নিদর্শন রেখে দিচ্ছে, সেখানে আর মানে কি বলবো, মানে যদি আপনারা নিজেরা মন থেকে যদি পজিটিভ না হন, আপনাদের ভাবনা চিন্তা যদি এখনো না বদলান, তাহলে অদূর ভবিষ্যতে মানে বেঁচে থাকাটাই মানে মানুষের অস্তিত্বই লোপ পাবে, এরকম যদি চলতে থাকে। আর সব কথাতে মানে সত্যি মানে এটাও আর একটা খারাপ লাগার জায়গা, সব কথাতে অনেকে বলে যে আপনি তো জানোয়ারের মতো ব্যবহার করছেন, আপনি তো কুকুরের থেকে অধম। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে কুকুরের থেকে অধম এই কথাটা না বলাই ভালো। তার কারণ আমার মনে হয় কুকুররা মানুষের থেকে অনেক ভালো। তারা জানে যে কেউ কাউকে ভালোবাসলে তার বিনিময়ে তাকে শুধু ভালোবাসা দিতে, বা কেউ কাউকে মানে কুকুরকে যদি লাথি মারো বা কুকুরের সাথে যদি কোনো অন্যায় করো, কুকুর সেটা করে না, কুকুর সেটা মুখ বুজে সহ্য করে। তো এটা মানুষ হতে পারবে না। মানুষ অফকোর্স প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ সবসময় জ্বলতে থাকে। এই যে হাতিটির সাথে যেই অন্যায়টা হলো, যেভাবে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, এখন যদি হাতিটা একটা বড় আগুনের কিছু যদি তার বাড়ির দিকে ছুঁড়ে মারতো, ডেফিনেটলি তার প্রতিশোধ ফুলফিল হতো, বা তার বাড়ি জ্বলতে জ্বলতে যদি ঢুকে পড়তো হাতিটা, অনেক কিছুই হতে পারতো। মানে আমরা যদি মানুষ হতাম, আমাদের ভাবনা চিন্তা এটাই থাকতো যে আর যদি সেই শাস্তি না পায়, তাহলে তার মতো আরো অনেক মানুষ গজিয়ে উঠবে অপরাধ করার জন্য। ওই শাস্তি তো হয় না, এই সমাজে শাস্তি তো হয় না, এই সমাজে অপরাধ করলে পার পেয়ে যায়। মানুষজন দুদিন পথে বেরোয়, মানুষজন দুদিন আওয়াজ তোলে, তারপরে যে কি সেই এটা যাতে না হয়, যেই আওয়াজটা উঠেছে সেই আওয়াজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। যতদিন না প্রপার আমাদের প্রত্যেকের মনে হচ্ছে যে হ্যাঁ জাস্টিস হলো এবারে, ততদিন আমাদের আওয়াজ তুলে যেতে হবে। প্লিজ কেউ হাল ছাড়বেন না, কিছুই হচ্ছে না, ধরুন আবার এই তো কালকে গেলাম, আবার কালকে কি করে যাব, পা ব্যথা করছে, মিছিলে হেঁটে কি লাভ, এগুলো না ভেবে, বা লোককে এই কথাগুলো না, আপনার যদি না বেরোতে ইচ্ছে হয় আপনি আপনার মধ্যে রাখুন এবং বাড়িতে থাকুন, বাকিদেরকে ইনফ্লুয়েন্স করবেন না যে গিয়ে কি লাভ। কারণ সেই একটা মানুষও ওই জনস্রোতের মধ্যে একটা মানুষ হয়ে থাকে, সেই একটা মানুষের গলার আওয়াজও প্রচুর আওয়াজ হয়ে ওঠে। আমি বারবার বলেছি, আমার আগের ব্লগ করেও আমি বলেছি যে প্লিজ যারা যাচ্ছেন এবং যারা শাস্তির দাবি তুলছেন তাদেরকে কোনো রকমভাবে ডিমোটিভেট করবেন না। তার কারণ শাস্তি পাচ্ছি না বলেই এই আওয়াজটা তোলা। আজকে যদি এই আওয়াজ তোলার বিনিময়ে যদি শাস্তি না ওঠে, শাস্তি না হয়, তাহলে অদূর ভবিষ্যৎ আমাদের খুব খারাপ হতে চলেছে। আর মা কাকিমাদের, মানে আমাকে প্রচুর মা কাকিমারা দেখেন, ভালোবাসেন, তারা একটু বুঝুন যে শুধুমাত্র 500 টাকা বা 1000 টাকার বিনিময়েতে আপনারা চুপ করে যাবেন, এটাও যাতে না হয়। তার কারণ যে প্রতিবাদ আপনারা তুলেছেন, যে প্রতিবাদ আমরা তুলেছি, তার বিচার সিরিয়াসলি দরকার। তার কারণ আপনি যদি আজকে চুপ করে যান, আপনার পরিবারের সাথেও যদি কোনো একজন সেম জিনিস করে, আপনি তো চুপ থাকতে পারবেন না, তাই না বলুন? আপনাকে তো তখন যদি আপনি আওয়াজ তোলেন, তখন আর কোনো লাভ হবে না। তাই আওয়াজটা এখন থেকে তুলুন, আপনার বাড়ির মেয়ের জন্য, আপনার জন্য, আপনার বাড়ির দিদার জন্য, প্রত্যেকের জন্য, যাতে একটা নজিরবিহীন একটা শাস্তি হয় প্রত্যেকটার, যারা যারা এর সাথে জড়িত। আর যতদিন না দোষীরা সাজা পাচ্ছে, ততদিন আওয়াজ উঠিয়ে যেতে হবে, ততদিন আমাদের খাওয়া যেমন চলবে, আমাদের রুজি রুটি যেমন চলবে, আমরা যেমন অফিসে যাব, আমরা যেমন ভ্লগ বানাবো, মানে এটাও আমার রোজগারের জায়গা, আমরা যেমন অভিনয় করব, আমরা যেমন সিরিয়াল করব, আমরা তেমন আওয়াজও ওঠাবো, আমরা তেমন প্রতিবাদও করব। এটাও আমাদের লাইফের একটা পার্ট, ভেবে নিন এটা। যতদিন না প্রপার জাস্টিস হচ্ছে, আমাদেরকে আওয়াজ ওঠাতে হবে। দাদা নিউ জয়েন করেছি, ওয়েলকাম। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সো এই আওয়াজ ওঠানোতে আমাদের সাথে পা মেলান কাল,
আগামীকাল 22 তারিখ সন্ধ্যে 6টার সময় পাটুলিতে সমস্ত ইউটিউবার, বাংলার ইউটিউবার এবং বাংলার ইনফ্লুয়েন্সাররা একত্রিত হচ্ছি এবং আপনাদেরকেও পাশে পেতে চাইছি। আপনারাও আমাদের সাথে পা মেলান এবং পা মিলিয়ে একটা প্রতিবাদ গড়ে তুলুন, যাতে আমাদের এই চিৎকার উই ওয়ান্ট জাস্টিস যাতে প্রত্যেকের কান অবধি পৌঁছয়। মা ভালো আছে। হাই দাদা, ভালো আছো? আমি ভালো আছি। কুটনি বৌদিকে দেখা হলেই খাওয়া নিয়ে খোটা দিও না। না, ওকে খোটা দিতে হবে, তার কারণ একটু বেশ মোটা হয়ে গেছে। তোকে যদি না খোটা দিই তাহলে ওকে বোঝাতে হবে যে তোকে একটু রোগা হতে হবে। তার কারণ একটু ঠিকঠাক তো বডিটাকে মেনটেন করতেই হবে আমাদের প্রত্যেককে। ভাই তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সঙ্গে কাকিমাকেও থ্যাংক ইউ। বাড়ি রানাঘাট, একদিন এসো, ডেফিনেটলি চেষ্টা করব। আমাকে শুভজিৎ বলেছে রানাঘাটে ওর বাড়ি গেলে মানে ওদিকে গেলে আসতে। দারুণ দাদা ভাই, থ্যাংক ইউ। গুল্লুকে এতবার ফোন করলাম, গুল্লু কিন্তু কল ব্যাক করলো না। দাদা বাংলাদেশ থেকে দেখছি, তোমাদের ব্লগ খুব ভালো লাগে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মার কিন্তু খাওয়া হয়ে গেছে, মার আজকে ঘুমাতে একটু লেটই হয়ে গেল লাইভের চক্করে। কাকিমা কেমন আছে? মা এতক্ষণ লাইভে ছিল, মা জাস্ট ঘুমাতে গেল। কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো? আমি ভালো আছি। তো আপাতত লাইভটা আমাকে এখানেই শেষ করতে হবে। প্লিজ কালকে 6টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, এসো তোমরা। এবং অভয়ের জন্য আমাদের আওয়াজ যেটা আমরা তুলেছি, যেটা আমরা প্রত্যেকে তুলছি প্রত্যেক দিন, সেটাকে কন্টিনিউ রাখতে হবে, সেটাকে জিইয়ে রাখতে হবে যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা। তো প্লিজ তোমরা কালকে এসো, আর প্লিজ এই লাইভটা শেয়ার করে দিও, এবং যাতে এই লাইভে অনেক কিছু আমি শেয়ার করেছি, তো যাতে অনেকে সমস্ত কিছুর সাথে অবগত হতে পারে, তাই জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখন অবধি ফলো করেনি তারা একটুখানি প্লিজ ফলো করে দিও, তার মানে তোমাদের এক একটা ফলো সত্যি খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, খুব কাছের ফিল করায় আমাকে, খুব স্পেশাল ফিল করায় আমাকে। আর স্পেশালি যখন পাটুলিতে যাই, এত ওয়ার্ম ভালোবাসা প্রত্যেকের কাছে পাই, এই টানেই হচ্ছে মা বারবার পাটুলি যেতে চায়, মা বারবার সুযোগ পেলেই মা পাটুলি যেতে চায়। তো ডেফিনেটলি পাশে থেকো, আর বিচার চাওয়ার জন্য প্রত্যেকের পাশে থেকো এবং সাথে চলো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। টাটা, আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর পাশবিক মানসিকতা যাদের মধ্যে রয়েছেন তারা এখনো সময় আছে, নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা করুন। তারা যদি না পারেন তাহলে একটু ডক্টরের হেল্প নিন, পাশের বন্ধুদের সাথে শেয়ার করুন যে আমার এরকম ফিল হয়, আমার এরকম ইচ্ছে হয়, ইচ্ছেগুলো শেয়ার করে নিজেকে ঠিক করুন। তার কারণ শাস্তি তো পাবেন যদি কোনো ভুল কাজ করেন। আজকে হচ্ছে না শাস্তি, ডেফিনেটলি ফিউচারে হবে। তো যাদের এরকম পাশবিক মেন্টালিটি, আমার মনে হয় তাদের নিজে থেকেই নিজেদের ট্রিটমেন্ট করা উচিত, কারণ আমরা তো বুঝতে পারবো না যে কার মনে কি রয়েছে। যেমন আজকে আনন্দপুরের ঘটনা বলো বা ঝাড়গ্রামের যে ঘটনা বলো, এগুলো তো এই 9 তারিখের ঘটনার পরেই হচ্ছে। তো কোথাও না কোথাও কিছু মানুষের মধ্যে ডেফিনেটলি এরকম মেন্টালিটি থেকেই যাচ্ছে, যেগুলো খুবই খারাপ, যেগুলো অদ্ভুত মানুষের পরিচয়। তো নিজেদেরকে নিজেরাই ট্রিট করুন, ডাক্তারের কাছে গিয়ে পায়ে ধরে বলুন যে আমার এরকম ইচ্ছে হয়, একটু ট্রিটমেন্ট করে দিন আমাকে, আমিও বাঁচতে চাই, আমিও ভালো হতে চাই।
এখন থেকে যদি আপনারা ট্রাই করেন দেখবেন আপনারাও ভালো হয়ে গেছেন। আর হ্যাঁ, আরও একটা ভিডিও আমি দেখছিলাম যে এই ধরনের ইচ্ছে যাদের হয় তারা তো পতিতালয়তে যেতে পারে, শোভাবাজারে যেতে পারেন, রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে সেখানে যেতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা তো যেতেই পারেন যদি আপনাদের সেরকম তুমুল ইচ্ছে হয়, কারণ সেটা তাদের বিজনেস। আপনারা কিছু করলে ইউ হ্যাভ টু পে। আর খুবই একটা স্বল্প সামান্য অ্যামাউন্ট দিলে আপনি তো পেয়েই যাবেন। যারা এগুলো চায় না তাদেরকে জোর করে কি মজা পান আপনারা? তো ডেফিনেটলি এখনো অনেকে ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশেই, যারা এই অপরাধটার সাথে জড়িত তারা ডেফিনেটলি আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। আর তারা যদি এই লাইফটা দেখেন, আপনারা রাতে ঘুমাতে পারেন, আপনারা আয়নায় নিজেদের মুখটা দেখতে পারেন, কি করে পারেন? মানে স্ট্রেঞ্জ। আপনাদের উচিত নিজেদেরই সারেন্ডার করা এবং বলা যে আমি এই অপরাধটার সাথে যুক্ত ছিলাম। স্ট্রেঞ্জ। এখনো আমাদের চারপাশে ডেফিনেটলি ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত মানুষ। কোথাও গিয়ে পার্টি করছে, তারা কোথাও গিয়ে আনন্দ করছে, বাড়িতে মাছ মাংস খাচ্ছে রোজ। অদ্ভুত সমাজ। যাই হোক, সবাই সেফ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।